মার্কিন গোয়েন্দা প্রধানের মন্তব্য দ্বিপক্ষীয় সম্পর্কে প্রভাব ফেলবে না বললেন অর্থ উপদেষ্টা। ফরেন মিডিয়ায় সংখ্যালঘু ইস্যুতে অপপ্রচারের অভিযোগ। নতুন দলের নিবন্ধন বিষয়ে ইসির গণবিজ্ঞপ্তি হাইকোর্টে স্থগিত, কমিশনের আশ্বাসে কর্মবিরতি থেকে সরে এলো অফিসার্স অ্যাসোসিয়েশন। দেশের দীর্ঘতম যমুনা রেল সেতুর উদ্বোধন, অর্থনীতিতে গতি সঞ্চারের পাশাপাশি চাপ কমবে বলে যমুনা সেতু ও মহাসড়কে। এবং জমে উঠেছে রাজধানীর ঈদের কেনাকাটা, বরাবরের মতোই চাহিদার শীর্ষে শিশু পোশাক, পাঞ্জাবি, 3 পিস। আগামী সপ্তাহে বিক্রি আরও বাড়ার আশা। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছি আমি শেখ সাব্বির হোসেন। এবারে বিস্তারিত। মার্কিন গোয়েন্দা প্রধান তুলসী গ্যাবার্ডের মন্তব্যে বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক সম্পর্কের কোনো সমস্যা হবে না বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ। সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপে তিনি বলেন, বাংলাদেশের অর্থনীতি এখন আর খাদের কিনারায় নেই, ঘুরে দাঁড়ানো সম্ভব হয়েছে। এলডিসি উত্তরণ দেশের জন্য গৌরবের এমন মন্তব্য করে উপদেষ্টা বলেন, এক্ষেত্রে 2026 টার্গেট নিয়েই এগোচ্ছে সরকার। খাদের কিনারে ছিল, এখন খাদের কিনারে থেকে আমরা রিটার্ন করে চলে আসি। এলডিসি যা 2026 সালে যে আমরা একটা স্মুথ ট্রানজিশন স্ট্র্যাটেজি করি। স্মুথ মানে হব করে নামা না, প্লেন যেমন আস্তে আস্তে নামে, নামলে তো আমরা এটা অলরেডি করছি এবং আমরা প্রিপারেশন হিসেবে করবো, তো দেখা যায়। কিন্তু না যে করবো না সেটা বলি না, কারণ আসলে বাংলাদেশের দিকে কিন্তু অনেকে অন্য দেশ তাকিয়ে আছে, অনুন্নত দেশগুলো। বাংলাদেশিদের জন্য ওমরা ভিসা বন্ধ করা হয়নি বলে জানিয়েছেন ধর্ম বিষয়ক উপদেষ্টা আফম খালিদ হোসেন। সচিবালয়ে এক ব্রিফিংয়ে তিনি জানান, সৌদি রাষ্ট্রদূত বিষয়টি নিশ্চিত করেছেন। এক প্রশ্নের জবাবে ধর্ম উপদেষ্টা বলেন, তুলসী গ্যাবার্ডের বক্তব্যে সরকারের নজরে এসেছে। কিছু বিচ্ছিন্ন ঘটনা তো আছেই, তবে সংখ্যালঘুদের ওপর নির্যাতনের বিষয়টি ফরেন মিডিয়া যেভাবে দেখাচ্ছে সে মাত্রায় ঘটছে না। নিষিদ্ধ কোনো সংগঠন যেন তৎপরতা চালাতে না পারে সে বিষয়ে সরকার সজাগ আছে বলেও জানান ধর্ম উপদেষ্টা। সাম্প্রতিক সময়ে তারা যে মিছিল মিটিং করেছে, গভর্নমেন্ট যেহেতু তারা নিষিদ্ধ, গভর্নমেন্ট তাদেরকে ডিসপার্স করে দিয়েছে, এক জায়গায় দাঁড়াতে দেয় নাই। গভর্নমেন্ট এই অ্যাকশনে আছে। নিষিদ্ধ কোনো সংগঠন যাতে তৎপরতা চালাতে না পারে সরকার এ বিষয়ে সজাগ আছে, পার্টিকুলারলি স্বরাষ্ট্র মন্ত্রণালয়। নতুন রাজনৈতিক দলের নিবন্ধন দেওয়ার জন্য নির্বাচন কমিশনের গণবিজ্ঞপ্তি কেন অসাংবিধানিক নয় জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট। সকালে বিচারপতি মোহাম্মদ আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি KM রাশেদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই রুল দেন। একই সাথে রিটকারী রাষ্ট্র সরকার আন্দোলনের প্রধান সমন্বয়ক ও সুপ্রিম কোর্টের আইনজীবী হাসনাত কাইয়ুমের দলের নিবন্ধনের ক্ষেত্রে গণবিজ্ঞপ্তির কার্যকারিতা স্থগিত করে হাইকোর্ট। রিটকারী জানান, ইসির দেয়া গণবিজ্ঞপ্তিতে আরপিও অনুযায়ী আর কোনো দলে নিবন্ধন পেতে হলে অন্তত 20 থেকে 22টি জেলা অফিস এবং 100টি উপজেলায় দলের অফিস থাকতে হবে। রাজনৈতিক দল নিবন্ধনের জন্য আহ্বান জানানো হয়েছে, সেই আইনে এই গণবিজ্ঞপ্তিটা কেন অবৈধ ঘোষণা হবে না এই মর্মে একটা রুল জারি হয়েছে আজকে। মিনিমাম একক হইতে হবে 2টা, হয় আমাদের হিল পিপল পার্টি করতে পারে, এইভাবে আপনি মিনিমামটাকে দাঁড় করাবেন, অথবা তাদের জন্য রিজিওনাল পার্টি করতে পারে, সেই ব্যবস্থাটা রাখবেন। রিজিওনাল পার্টির কোনো ব্যবস্থা আসলে কারো কোনো সুপারিশে নাই। আবার ধরেন তারা পার্টি করতে পারবে, তাদের পার্টিটা ন্যাশন ওয়াইড, তারা ন্যাশনাল পলিটিক্সের মধ্যে আসবে, সেই সুযোগটা তাদেরকে দেওয়া হচ্ছে। তাহলে তাদেরকে আপনি ন্যাশনাল পলিটিক্সে কোনো সুযোগ না দিয়ে আপনি ইনক্লুসিভ বাংলাদেশের গল্প বলতেছেন। নির্বাচন কমিশনের আশ্বাসে অপারেশন হল্ট কর্মসূচি থেকে সরে এসেছে ইলেকশন কমিশন অফিসার্স অ্যাসোসিয়েশন। ভোটার তালিকা হালনাগাদ ও জাতীয় নির্বাচনের ডেডলাইন বিবেচনা করে বুধবারের কর্মসূচি স্থগিতের কথা জানায় সংগঠনটি। দুপুরের ব্রিফিংয়ে সংগঠনের নেতারা বলেন, জাতীয় পরিচয়পত্র সেবা নির্বাচন কমিশনের কাছেই নিরাপদ। এমআর আসাদের রিপোর্ট। জাতীয় পরিচয়পত্র সেবা নির্বাচন কমিশনের অধীনে রাখার দাবিতে মাঠে নামে ইলেকশন কমিশন অফিসার্স অ্যাসোসিয়েশন। 2023 সালের জাতীয় পরিচয়পত্র নিবন্ধন আইন বাতিলের দাবিতে আগারগাঁয়ের নির্বাচন ভবনের সামনে অবস্থান কর্মসূচিও পালন করেন তারা। সেখান থেকে ঘোষণা দেন বুধবার সারা দেশে কর্মবিরতি পালনের।
মঙ্গলবার ইসির সিনিয়র সচিবের সঙ্গে বৈঠকের পর ব্রিফিংয়ে কর্মসূচি স্থগিতের ঘোষণা ও ব্যাখ্যা দেন সংগঠনের নেতারা। অর্থাৎ এটা কমিশনে আছে, কমিশনে থাকবে। এই বিষয়ে আমাদের কমিশনের সাথে কথা হয়েছেন, মাননীয় কমিশন আমাদের আশ্বস্ত করেছেন, সচিব মহোদয় কন্টিনিউয়াস এই বিষয়ে কাজ করতেছেন। সার্বিক বিষয় মিলিয়ে আমরা যে কর্মসূচি দিয়েছিলাম সেই বিষয়ে আমাদের একটু রিভাইজ হবে। কমিশন স্পষ্ট বলেছে, লিখিত জানিয়েছে কমিশনের সাংবিধানিক ক্ষমতা খর্ব হবে এবং কমিশনের নির্বাচন ব্যবস্থা বাধাগ্রস্ত হবে। সঙ্গত কারণেই আমরা চাচ্ছি, আমরা যেহেতু নির্বাচন কমিশনে চাকরি করি, নির্বাচন ব্যবস্থা বাধাগ্রস্ত হবে এরকম কোনো অ্যাক্টিভিটিস তো আমরা অন্তত অ্যালাউ করতে পারি না। সাংবাদিকদের কাছে তুলে ধরেন এনআইডি সেবা ইসির কাছে রাখার যৌক্তিকতা। নির্বাচন কমিশন থেকে এনআইডিটা সরানোর নেওয়ার জন্য একটা সহজ আইন হয়েছিল। যখন আইন হয় তখন দেখি হঠাৎ করে আমাদের এখানে প্রচণ্ড ভিড় চলে আসছে, সবাই সংশোধনের জন্য আসছে। কেন আসছিল? তো সবারই মনে শঙ্কা ছিল যে এনআইডি এখান থেকে চলে গেলে এনআইডির সেবাটা ডিসরাপশন হবে, পাবে না সেটা। ইসির গড়ে তোলা এ সেবা আবারও হাত বদলের চেষ্টা হলে কমপ্লিট শাটডাউনের হুঁশিয়ারিও দেয় সংগঠনটি। এর পরবর্তীতে আমরা বসে আমাদের শুধু একটাই কর্মসূচি ঘোষণা করা হবে, সেটা হচ্ছে কমপ্লিট শাটডাউন। আমরা কমপ্লিট শাটডাউনের দিকে যাব। আর আসাদ, মোহনা সংবাদ, ঢাকা। যমুনা নদীর ওপর নির্মিত দেশের দীর্ঘতম যমুনা রেল সেতু উদ্বোধন করা হয়েছে। বেলা 11:40 সেতুর পূর্ব ইব্রাহিমাবাদ স্টেশন আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। রেল সেতুটি উদ্বোধন করেন রেলপথ মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ ফাহিমুল ইসলাম। সোহেল রানার প্রতিবেদন, জানাচ্ছেন আফরিন পপি। উদ্বোধন হলো বহুল প্রতীক্ষিত যমুনা রেল সেতু। রেল সেতুটি উদ্বোধনে ঢাকার সঙ্গে উত্তর ও দক্ষিণাঞ্চলের রেল যোগাযোগের নতুন দিগন্তের সূচনা হলো। সেই সাথে অভ্যন্তরীণ রেল যোগাযোগ বৃদ্ধির পাশাপাশি ট্রান্স এশিয়ান রেলপথে যুক্ত হওয়ার ক্ষেত্রে সক্ষমতা অর্জন করবে বাংলাদেশ। রেল সেতুটি উদ্বোধন হওয়ার কারণে আমরা সিরাজগঞ্জবাসী সহ উত্তর পশ্চিম এলাকার মানুষ অনেক রকমের সুবিধা পাবো। সবারই আর কি সহযোগিতা ছিল, সবাই একান্ত পরিশ্রম করছে দেখে এই ব্রিজটা হয়েছে আর কি। এটা আমাদের গর্ব আর কি। জাপানিজ টেকনোলজি দিয়ে আমরা যেটা শেষ করতে পেরেছি, এটা আসলে আমরা সমগ্র উত্তরবঙ্গ এবং সারা বাংলাদেশের মানুষ যে ফ্যাসিলিটিটা ভোগ করতে পারবে। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মোহাম্মদ আফজাল হোসেন। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত মি সাইদা শিনিচি, জাইকার দক্ষিণ এশিয়া বিভাগের মহাপরিচালক মি ইতু তেরুউকি। ডাবল লাইন সেটি আজকে উদ্বোধন হয়ে গেল। এরপর থেকে দুটো লাইনে আমাদের এই যমুনা রেল ব্রিজ দিয়ে আমাদের ট্রেন চলাচল করবে। এর জন্য আমাদের দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গে, আবার একই অর্থে ঢাকা থেকে উত্তরবঙ্গে আমাদের রেল যোগাযোগের ক্ষেত্রে একটা নতুন দ্বার উন্মোচিত। অনুষ্ঠান শেষে সেতুর পূর্ব ইব্রাহিমাবাদ স্টেশন থেকে সিরাজগঞ্জ পশ্চিম প্রান্তের সয়দাবাদ রেল স্টেশন পর্যন্ত অতিথি ও সংশ্লিষ্টরা ট্রেনে করে যমুনা রেল সেতু অতিক্রম করে। রেল সেতু অতিক্রম করতে সময় লাগে মাত্র 3.5 মিনিট। রেল সেতুটি চালু হওয়ায় উত্তরবঙ্গের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ ও রেলওয়ে পরিবহন ব্যবস্থায় বৈপ্লবিক পরিবর্তন আসবে। এছাড়া আমদানি রপ্তানি খরচ কমার পাশাপাশি চাপ কমবে যমুনা সেতু ও মহাসড়কের ওপর। আফরিন পপি, মোহনা সংবাদ। ঈদ ঘিরে রাজধানীর নিউ মার্কেট সহ বিভিন্ন বিপণী বিতানে চলছে কেনাকাটা। বরাবরের মতো এবারও শিশুদের পোশাকের পাশাপাশি পাঞ্জাবি, শাড়ি ও 3 পিসের চাহিদা বেশি। ব্যবসায়ীরা জানান, বেচা কেনা এখন তেমন জমে ওঠেনি, বিক্রি বাড়বে শেষ সপ্তাহে। মুনতাসির মামুনের রিপোর্ট। কদিন পর ঈদ, কিন্তু নিউ মার্কেটে সেই চিরচেনা ভিড় নেই। ব্যবসায়ীরা বলছেন বেচাকেনা হচ্ছে, তবে আশানুরূপ নয়। বিক্রি এখন বাজার স্লো, হয়তো 20 রোজার পরে হয়তো মার্কেট লাগবে। কাস্টমার আসলে নাই মার্কেটে, আর মানুষের কাছে পয়সা নাই, মানুষ আসলে কেনাকাটা। আপনার দেখেন আমাদের মার্কেটে এই টাইমে ভরপুর কাস্টমার থাকার কথা, কিন্তু এই টাইমে মানুষ নাই। ক্রেতারা বলছেন জিনিসপত্রের দাম এবার একটু বেশি, তাই পছন্দের পোশাক আশাক কিনতে বেগ পেতে হচ্ছে। ওনারা যে রেটটা বলতেছে মনে হইলো বেশি হয়েছে, কিন্তু না নিয়ে পারলাম না, পছন্দ হয়েছে। এখন যেটুকু কেনাকাটা হচ্ছে তা একেবারেই সীমিত। কারণ হিসেবে শেষ মুহূর্তের ছাড় সহ বিভিন্ন অফারের অপেক্ষার কথা জানান ক্রেতা বিক্রেতারা। গতবার তুলনায় এবার ঈদের দাম একটু বেশি, এবং কাস্টমার দিক দিয়ে বলতে হয় যে এখনো পরিপূর্ণভাবে ঈদের বেচাকেনা এখনো হয়নি। গতবার যেমন 20 রোজা 22 রোজা পর্যন্ত মোটামুটি ভালোই সেল হয়েছে, কিন্তু এবার 15 রোজার পর থেকে দেখতেছি সেল আস্তে আস্তে কমতে শুরু করে। গাউসিয়া মার্কেটে বেশি বিক্রি হচ্ছে শাড়ি, পাঞ্জাবি, 3 পিস এবং শিশুদের পোশাক। আই এম স্যাটিসফাইড।
what I bought compared to other posh brands like Arong. এখানে একটু প্রাইস রেঞ্জের মধ্যে আমি অনেক বেশি মানে আই কুড পারচেজ মোর। ঈদের মার্কেট মূলত জমে ওঠে শেষ 2-3 দিন। এখন যারা আসছেন তারা কিছু কেনাকাটা করছেন, কিন্তু চাঁদাতের আগে তিল ধারণের জায়গা থাকবে না তাতে কোনো সন্দেহ নেই, এমনটি বলছেন বিক্রেতারা। আমরা আশা করছি যে সামনে আরো কাস্টমার বেশি হবে। মুনতাসির মামুন, মোহনা সংবাদ, ঢাকা। আন্তর্জাতিক প্রসঙ্গ। যুদ্ধবিরতি উপেক্ষা করে গাজায় হামলা চালিয়ে 3.5 শতাধিক ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েল। এ হামলার নিন্দা জানিয়ে তেল আবিবকে বিশ্বাসঘাতক উল্লেখ করে বিবৃতি দিয়েছে হামাস। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অনুমতি নিয়েই গাজায় হামলা চালানো হয়েছে বলে জানিয়েছেন হোয়াইট হাউস। ইশতিয়াক হোসেনের ডেস্ক রিপোর্ট। যুদ্ধবিরতি উপেক্ষা করে গাজার দেইল আল বালা, খান ইউনিস সহ বিভিন্ন অঞ্চলে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এতে আশ্রয়কেন্দ্রের তাঁবুতে থাকা নারী, শিশু সহ বহু হতাহতের ঘটনা ঘটেছে। যুদ্ধবিরতি আলোচনা ভেস্তে যাওয়ার পর মঙ্গলবার ভোরে হামলা শুরু করে নেতানিয়াহু সেনারা। ইসরায়েলকে বিশ্বাসঘাতক উল্লেখ করে এই হামলার তীব্র নিন্দা জানিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আলোচনা করেই ইসরায়েলি হামলা করেছে বলে জানিয়েছেন হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লিভিট। সংবাদ মাধ্যম ফক্স নিউজকে তিনি বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প স্পষ্ট করে বলেছেন, হামাস, হুতি, ইরান সহ যারা ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রকে আতঙ্কিত করতে চায় তাদের উপর গোটা নরক ভেঙে পড়বে। চলতি বছরের 19 জানুয়ারি হামাসের সঙ্গে যুদ্ধবিরতি শুরু হওয়ার পর গাজায় এটি ইসরায়েলের সবচেয়ে বড় বিমান হামলা। এর আগে গত 19 জানুয়ারি গাজায় হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি সই হয়। ওই যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানো নিয়ে কয়েক সপ্তাহ ধরে প্রচেষ্টা চালানো হলেও তা ব্যর্থ হয়। এরই মধ্যে কয়েকদিন ধরে নিয়মিত ড্রোন হামলা চালিয়ে আসছে ইসরায়েল। এদিকে হুতি বিদ্রোহীদের যে কোনো হামলার দায় ইরানকে নিতে হবে বলে সতর্ক করে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের সামাজিক গণমাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া পোস্টে তিনি বলেন, হুতিরা যতবার হামলা করবে ধরে নেওয়া হবে এর পেছনে ইরান জড়িত। গাজা ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে গত 1.5 বছরে লোহিত সাগর ও আশপাশে ইসরায়েল এবং মিত্রদের শতাধিক জাহাজ লক্ষ্য করে হামলা চালায় হুতি বিদ্রোহীরা। ইশতিয়াক হোসেন, মোহনা সংবাদ। খেলার খবর। গেল 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই আত্মগোপনে আছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাবেক সভাপতি নাজমুল হাসান পাপন। এরপর বোর্ড পরিচালকদের ভার্চুয়াল মিটিংয়ে অংশ নিয়ে তিনি বিসিবি সভাপতির দায়িত্ব ছাড়েন। সম্প্রতি তার বিরুদ্ধে ক্রিকেট বোর্ডের অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে, যার অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন। 2012 সাল থেকে বিসিবির সভাপতির দায়িত্ব পালন করে আসছিলেন পাপন। দর্শক, শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো আরও একবার। মার্কিন গোয়েন্দা প্রধানের মন্তব্য দ্বিপক্ষীয় সম্পর্কে প্রভাব ফেলবে না বললেন অর্থ উপদেষ্টা। ফরেন মিডিয়ায় সংখ্যালঘু ইস্যুতে অপপ্রচারের অভিযোগ। নতুন দলের নিবন্ধন বিষয়ে ইসির গণবিজ্ঞপ্তি হাইকোর্টে স্থগিত। কমিশনের আশ্বাসে কর্মবিরতি থেকে সরে এলো অফিসার্স অ্যাসোসিয়েশন। দেশের দীর্ঘতম যমুনা রেল সেতুর উদ্বোধন। অর্থনীতিতে গতি সঞ্চারের পাশাপাশি চাপ কমবে যমুনার সেতু ও মহাসড়কে। এবং জমে উঠেছে রাজধানীর ঈদের কেনাকাটা। বরাবরের মতোই চাহিদার শীর্ষে শিশু পোশাক, পাঞ্জাবি, 3 পিস। আগামী সপ্তাহে বিক্রি আরও বাড়ার আশা। দর্শক, এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ দেখবেন রাত 9টায়। এর আগে সংবাদ এক নজরে দেখবেন সন্ধ্যা 7টায়। মোহনার সবশেষ খবর সবার আগে জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক এবং ইউটিউব। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।